ইন্দোনেশিয়ার টুলুক নামের গ্রামে 5 বান্ধবীর একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে থাকে। তাদের জানাজার আগে গোসল করানোর সময় ঘটতে থাকে গাহিম করা কিছু ভয়ঙ্কর ঘটনা। কারো লাশ থেকে বেরিয়ে আসে কাঁটাতার, কারো লাশ গোসলের মাঝেই উঠে বসে, কারো লাশ চোখ মেলে দেখে, কেউ বা অনুমতি দিতে চায় না পাক গোসলের, আবার কেউ একটু পর পরই চোখ মেলে তাকায়। কি এমন পাপ করেছিল এই 5 বান্ধবী, যার কারণে তাদের মৃত্যুর পর তাদের লাশের উপর চলছে এই ভয়ঙ্কর তাণ্ডব? জানবো আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভিতে, যার নাম পেমান্দি জানাজা বা দ্য কর্পস ওয়াশার। সিনেমার শুরুতে আমরা এক মা এবং তার মেয়েকে দেখতে পাই, যেখানে মায়ের নাম স্মৃতি এবং মেয়ের নাম লীলা। এরা দুজনেই কর্পস ওয়াশারে কাজ করে। মৃত মানুষের দেহ পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয় এবং যারা এই কাজ করে তাদের কর্পস ওয়াশার বলা হয়ে থাকে। স্মৃতি এবং লীলা এক মহিলার মৃতদেহ পরিষ্কার করছিল এবং মৃতদেহের শরীরে অনেক কাটা মার্কস ছিল, এমনকি একটি চোখেও বেশ জখম ছিল। হঠাৎ আমরা সেই মৃতদেহের চোখ খুলতে দেখি এবং দৃশ্যটি সেখানেই কেটে যায়। এখান থেকে গল্প কিছু সময় পরে চলে যায়, যেখানে গ্রামে মিসেস ইডার ছেলের মুসলমানি অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানের সময় আমরা মিসেস ইডাকে বেশ চিন্তিত দেখি এবং আমরা বুঝতে পারি যে স্মৃতি ইডার বন্ধু। এখানে আমরা ইডার আরও কয়েকজন বন্ধুকে দেখতে পাই, যাদের নাম টেরি, অ্যানা এবং টুটি। এরা 5 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই বন্ধুদের কথাবার্তায় বুঝতে পারি যে সবার স্বামী তাদের সাথে নেই, শুধুমাত্র টেরি ছাড়া বাকি 4 জন বিবাহিতা। এরপর দৃশ্যে আমরা স্মৃতির ছেলেকে দেখতে পাই, যার নাম আরিফ। আরিফ চাকরি না করলেও ঘরবাড়ি মেরামত করে টাকা উপার্জন করে। আর আরিফের একজন বন্ধু আছে, যার নাম রিকা। এরপর আমরা স্মৃতিকে নামাজ পড়তে দেখি, আর স্মৃতিকে অনেক চিন্তিত দেখাচ্ছিল, কারণ তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছিল। সে নামাজের সময় কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং পিছনে একটি ভূত দেখতে পায়। এরপর স্মৃতির মেয়ে লীলাকে আমরা দেখতে পাই। লীলা একজন মেকআপ আর্টিস্ট হতে চায়, কিন্তু স্মৃতি সবসময় চায় তার মেয়ে যেন তার মতোই কর্পস ওয়াশার হয়, কারণ তাদের পরিবারে সবাই প্রজন্ম ধরেই করে আসছে। এটা আবার লীলা একেবারেই পছন্দ করে না, কিন্তু তার কাছে আর কোনো অপশনও ছিল না। পরের দিন গ্রামে একটি ঘোষণা হয় যে মিসেস ইডা আর পৃথিবীতে বেঁচে নেই, তিনি সবাইকে ছেড়ে পরপারে চলে গেছেন। খবর পেয়ে স্মৃতি ইডার বাড়িতে যায় এবং সেখানে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মানে ইডা যেভাবে মারা গিয়েছে তা ছিল খুব নির্মম মৃত্যু। লোকজন বুঝতে পারছিল না যে এটা কিভাবে একটি ন্যাচারাল মৃত্যু হতে পারে। স্মৃতি সেখানে মৃতদেহ পরিষ্কার করতে গিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল যে সে কিছু জানে। অন্যদিকে লীলা বাড়িতে ছিল যখন হঠাৎ তাদের ছাদের কিছু অংশ ভেঙে পড়ে এবং বাড়িতে পানি লিক করতে শুরু করে। এরই মধ্যে আরিফ বৃষ্টির মধ্যে বাড়ির ছাদ ঠিক করতে শুরু করে এবং স্মৃতিও বাড়িতে ফিরে আসে। স্মৃতি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে নিজেই মাটিতে পড়ে যায়। এরপর স্মৃতি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ইডার রক্তমাখা কাপড় পুড়িয়ে দেয় এবং সে লীলাকে বলে যে মৃত ব্যক্তির সব কিছু পুড়িয়ে দেওয়া উচিত, কারণ কিউরিওসিটি নিয়ে কোনো কিছু রাখা ঠিক না। এরপর লীলা অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দেয় এবং সেখানে একটি পুরনো ছবি দেখতে পায়। সেই ছবিটিতে তার মাও ছিল। এরপর স্মৃতির সাথে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আয়নায় সে নিজের জায়গায় তার ভূতকে চিৎকার করতে থাকে। সে রাতে স্মৃতি তার মেয়ে লীলার সাথে ঘুমাচ্ছিল। ঠিক তখনই আমরা একটি ভূতের ছায়া বাড়িতে ঢুকতে দেখি। স্মৃতি জেগে ওঠে এবং ছাদে সে ছায়া স্পষ্টভাবে দেখতে পায়। এটা দেখে স্মৃতি অনেক ভয় পেয়ে যায় এবং সে নিজেই শ্বাসরোধ হতে শুরু করে এবং বুঝতে পারে যে এটি সেই ভূতের কাজ। দৃশ্যটি সেখানেই কেটে যায়। তারপর আমরা দৃশ্যে দেখি যে লীলা ঘুম থেকে জেগে উঠে দেখে তার মা রক্তমাখা অবস্থায় মৃত পড়ে আছে। স্মৃতি মারা যাওয়াতে লীলা এবং আরিফ অনেক ভেঙে পড়ে এবং অনেক কান্নাকাটি করে। রীতি অনুসারে স্মৃতির মৃতদেহ লীলাই পরিষ্কার করতে থাকে, কারণ পুরো গ্রামে বর্তমানে একমাত্র লীলাই ছিল কর্পস ওয়াশার। তার মায়ের মৃতদেহ ধোয়ার সময় লীলা লক্ষ্য করে যে তার মায়ের চোখ বারবার খুলে যাচ্ছে এবং সে প্রার্থনা করে যেন তার মায়ের আত্মা শান্তি পায়। লীলা তখন অনুভব করে যে তার মা তাকে কর্পস ওয়াশিং করতে গাইড করছে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর লীলার নজরে আসে যে তার মায়ের মুখের ভিতরে একটি নোংরা কাটা তারের টুকরো ছিল, যেগুলো সাধারণত বেড়া বানানোর জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা দেখি যে লীলা তার মায়ের মৃত্যুর সাথে মানিয়ে নেওয়া বেশ কঠিন ছিল। সে তার মায়ের রক্তমাখা চাদরগুলো পোড়াতে পারেনি, দাফনের পরও রেখে দিয়েছে। অন্যদিকে আরিফ তার মাকে হারানোর কষ্ট ভুলতে কাজে নেমে পড়ে। সে রিকার বাড়ির ছাদ ঠিক করতে থাকে। এদিকে টেরি, টুটি এবং অ্যানা লক্ষ্য করে যে লীলা তার মায়ের রক্তমাখা চাদরের উপর শুয়েছিল। এটা দেখে তাদের মনে অনেক কৌতূহল জাগে। টেরি মনে করে যে ইডা এবং স্মৃতির মৃত্যুর পেছনে কেউ ছিল। এমন কথা বলার সময় তার আঙ্গুল একটি স্কেল দিয়ে কেটে যায়। এরপর আমরা আবার সেই পুরনো ছবিটি দেখতে পাই, যেখানে এই বন্ধুরা ছাড়াও আরও একজন মহিলা ছিল।
সেদিন সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠানের সময় লীলা সেখানে ইডা এবং তার মায়ের ভূতকে দেখতে পায়। লীলা অ্যানার ভূতকেও দেখতে পায়, যদিও প্রকৃত অ্যানা মানুষ হিসাবেই সেখানে প্রার্থনা করছিল। বাড়ি ফিরে লীলা ভূতের আবির্ভাব দেখতে পায় এবং একটি কাটা তারের টুকরো তার পায়ে ফুটে যায়। এরপর আমরা অ্যানা এবং তার ছেলে বমিকে দেখতে পাই এবং এখানে একটি আলমারি এমনি থেকেই খুলে যাচ্ছে। অ্যানা যখন আলমারির কাছে যায় তখন একটি ভূতের হাত তাকে টেনে ধরতে শুরু করে এবং অ্যানা ছটফট করতে থাকে। বমি কিছু করার আগেই অ্যানা রক্তাক্ত হয়ে মারা যায়। এ পর্যন্ত গ্রামে 3টি মৃত্যু একের পর এক ঘটে এবং এই 3জন মহিলা একে অপরের ভালো বন্ধু ছিল। এরপর স্বাভাবিকভাবেই পুলিশ এতে জড়িত হয় এবং পুলিশ অফিসার মৃতদেহের ময়নাতদন্ত করতে চায়, কিন্তু বমি তার মায়ের ময়নাতদন্ত করাবে না, বরং সে লীলাকে দিয়ে ধুয়ে দাফন করাবে। এদিকে লীলা তার বিছানার পাশে হেল্প মি আওয়াজ শুনতে পায়। অ্যানার ভূতকেও দেখতে পায়। অ্যানার ভূত তাকে সাহায্য করতে বলছে। আরিফের কথায় অ্যানার মৃতদেহ ধুতে যায় এবং সেখানে অ্যানার মৃতদেহ হঠাৎ বসে পড়ে এবং তার পেটের দিকে ইশারা করে। তখন তার পেটে আবার একটি বড় কাটা পাওয়া যায়। মৃতদেহটি বারবার তার চোখ খুলছে এবং শেষে হেল্প বলে শান্ত হয়ে যায়। এতক্ষণে লীলা বুঝতে পারে যে এই মৃতগুলোর মধ্যে কারো কোনো সংযোগ রয়েছে, তাই সে পরের দিন বমির সাথে দেখা করতে যায়। বমি তখন জানায় যে তার মা মারা যাওয়ার আগে একজন নূরের নাম বলছিল। বমি লীলাকে একটি ছবি দেখায় যেখানে তার মা এবং তাদের সব বন্ধুরা ছিল। সেই ছবিতে নূর নামের মহিলাটিও ছিল। বমির বিশ্বাস ছিল যে হত্যাগুলো নূরের সাথে সম্পর্কিত, কিন্তু নূর আর জীবিত নেই। আমার মায়ের বন্ধুদের মধ্যে সবার আগে নূর মারা গিয়েছে। সেই রাতে লীলা ইডার কবর খুঁড়ে ফেলে এবং ইডার পায়ে সেই কাটা তার পায়। হঠাৎ করে লীলা অনুভব করে যে অনেক মৃতদেহ তার সামনে ভেসে উঠেছে এবং তার উপর হামলা করছে। লীলা তখন অনেক ভয় পায় এবং কবরটি পুনরায় না পুঁতে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে কেউ ইডার কবর খুঁড়ে মৃতদেহ বের করেছে। এদিকে লীলা সত্য উদ্ঘাটন করতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য লীলা ইডার বাড়িতে যেয়ে নূরের আরও ছবি খুঁজতে থাকে। তখন টুটি আসে এবং লীলার টুটির কাছে নূর সম্পর্কে জানতে চায়। টুটি তখন বলে যে নূর শয়তান ছিল। এরপর সে তার নিজের মুখ ছিঁড়ে ফেলতে শুরু করে। এটা দেখে লীলা খুব ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎই সবকিছু অদৃশ্য হয়ে যায়। আসলে টুটির আশা ছিল লীলার একটি স্বপ্ন মাত্র, কারণ বাস্তবে টুটি তখনই এসে পৌঁছায় এবং লীলাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর লীলা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে যে আরিফ তার কবর খোঁড়ার সরঞ্জামটি পেয়ে গিয়েছে। এজন্য আরিফ বুঝতে পারে যে ইডার কবর লীলাই খুঁড়েছে। আরিফ লীলাকে বোঝাতে থাকে যে তার এসব করা উচিত নয়। লীলা তখন আরিফকে কাটা তারের টুকরোগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে সব মৃত্যুগুলো পরস্পর সংযুক্ত, তার মানে এটি কোনো অভিশাপের কারণে হচ্ছে। এরই মধ্যে টেরি বাইরে থেকে তাদের সব কথাগুলো শুনতে পায় এবং দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে দেয় যে গ্রামের মহিলারা কোনো অভিশাপে মারা যাচ্ছে, যা কোনো নূর নামের মহিলার কারণে। গ্রামের সব মহিলারা এইসব বিষয়ে গুজব করতে থাকে এবং সবার মতে আগে গ্রামের নূর নামের একজন মহিলা ছিল যে অন্যান্য মহিলাদের স্বামীদের সাথে পরকীয়া করত, যার ফলে অনেক মহিলারা তাদের স্বামীদের হারিয়েছে। যদিও এসব কথা শুনে রিকা বলে যদি কোনো পুরুষ তার স্ত্রীর কাছে প্রতারণা করে তাহলে সেই পুরুষকে দোষারোপ করা উচিত, যে মহিলার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে তাকে নয়। সেই রাতে লীলা টেরির কাছে গিয়ে বলে যে সে পুরো গ্রামে গুজব করে এই অভিশাপের কথা ছড়িয়ে দিয়েছে, যা খুবই ভুল। এখানে টেরি লীলার ওপর ক্ষিপ্ত হয় এবং তাদের ঝগড়া পুলিশ অফিসার এসে থামায়। পুলিশ অফিসার জানায় যে নূর আগে এই গ্রামেই থাকতো এবং তার একটি মেয়েও ছিল। নূর তো অনেক আগেই মারা গেছে আর নূরের মেয়ে এখন লীলার বয়সের হবে, তাই এই হত্যাকাণ্ডে নূরের নামটিকে অকারণে না টানাই উচিত। পুলিশ অফিসার লীলাকে সাজেস্ট করে যে যদি তার কাছে এই হত্যাকাণ্ডগুলোর সাথে সম্পর্কিত কিছু তথ্য থেকে থাকে তাহলে সে অবশ্যই তাকে যেন জানায়। পুলিশ অফিসার চলে যাওয়ার পর আমরা দেখি টেরি হঠাৎই কোনো ভূতে আক্রান্ত হয়, যেখানে তার শরীরে কখনো নূরের আত্মা প্রবেশ করছে, আবার কখনো সেই মহিলাদের আত্মা যারা এতদিনে মারা গিয়েছে। নূরের আত্মা বলছিল যে সবাই আমাকে তাদের স্বামীদের চুরি করার দোষ দিয়েছে, আর অন্য অন্য আত্মারা নূরকে এখনও দোষারোপ করছে। তারা বলছে যে সে অন্যদের ঘর ভাঙার জন্য দায়ী। এই ঘটনাগুলো কিছু সময়ের জন্য চলে, তারপর টেরি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর লীলা যখন বাড়ি যায় তখন দেখে আরিফ বেশ বিরক্ত, কারণ লীলা এই ঘটনা নিয়ে বেশি মাতামাতি করছে। তারপর লীলার হাতে পড়ে কিছু মহিলাদের ফ্রেন্ড সার্কেলের ছবি। তখন আরিফ তাকে এসব বন্ধ করতে বলে, কিন্তু লীলা বলে যে আমাদের মা নিজে থেকে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। এজন্য আমি মায়ের খুনিকে বের করতে চাই, আমি এটা শেষ দেখব। শেষ পর্যন্ত দুই ভাই বোন আবেগপ্রবণ হয় আর কেউই নিজেদের মতামত থেকে সরেনি।
সেদিন রাতে যখন তারা ঘুমোচ্ছিল তখন একটি আত্মা তাদের বাড়ির ছাদের মাধ্যমে প্রবেশ করে এবং এই আত্মা লীলাকে ঠিক যেমন স্মৃতিকে মেরেছিল তেমনইভাবে মেরে ফেলে। লীলার মৃত্যুর পরে তার জানাজাও হয়ে যায় এবং কবরের ভিতর লীলা নিজে থেকে বেঁচে ওঠে। হঠাৎই লীলার চোখ খুলে যায়, যার মানে লীলার মৃত্যুর পুরো ঘটনাটি ছিল একটি দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার পরে লীলা রাতের বেলা রিকার বাড়িতে যায় এবং সেখানে টাইলসের নিচে লীলা কিছু ছবি খুঁজে পায়। এই ছবিগুলো এবং লেখাগুলো থেকে পরিষ্কার হয় যে নূরের মেয়ে আর কেউ নয় বরং রিকা। এটি জানতে পেরে লীলা দ্রুত টেরির কাছে যায় এবং এই একই সময়ে নূরের আত্মা টুটির ওপর আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে। এখানে টুটির চোখে একটি কাঁটাতারের টুকরো ঢুকানো হয়েছিল, যার ফলে সে মারা যায়। এদিকে টেরির বাড়িতে লীলা সব মৃত নারীদের ভূত হিসাবে দেখতে পায়। তারা বিভিন্ন কথা বলছিল। এরপর শেষে সে টুটির ভূতও দেখতে পায়। লীলা তখন মনে করে যে টুটিও মারা গেছে। এমন অবস্থায় লীলা তৎক্ষণাৎ টুটির বাড়িতে পৌঁছায় এবং তার শরীর ধোয়ার জন্য প্রস্তুত হয়। আবারও টুটির লাশ উঠে বসে এবং তার শরীর থেকে কাঁটাতারের টুকরো বেরিয়ে আসে। লীলা সেটা টেনে বের করে। এরপর হঠাৎ সব মৃত মহিলার ভূত লীলাকে ঘিরে ধরে এবং বিভিন্ন কথা বলতে থাকে এবং এতে লীলা অস্থির হয়ে পড়ে এবং সে চিন্তা করতে থাকে যে সে কাঁটাতারের টুকরো দিয়ে শ্বাসরোধ হচ্ছে, যদিও সে মাটিতে পড়ে ছটফট করছিল। এ সময় পুলিশ অফিসার এসে উপস্থিত হয়, কারণ এবার তাকে লাশের পোস্টমর্টম করতেই হবে। যেহেতু টুটির কোনো পরিবার ছিল না, তাই পুলিশ অফিসারের কারো কাছে অনুমতিও নিতে হবে না। সে এখানে এসে লীলাকে মাটিতে পড়ে ছটফট করতে দেখে। লীলা তাকে দেখে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লীলা পুলিশকে বলে যে নূরের মেয়ে রিকা এই মহিলাদের হত্যা করেছে। লীলা সবার সামনে রিকাকে দোষারোপ করে। রিকা তখন এতটুকুই বলে যে এই পাপ আমার নয়, কিন্তু তুমি এসব নিজের উপর নিও না। এই বলে রিকা সেখান থেকে চলে যায়। তারপর হঠাৎ সেখানে দাঁড়ানো অনেক মহিলা অদ্ভুতভাবে চিৎকার করে নিচে পড়ে যেতে দেখা যায়। মনে হচ্ছিল যেন সবার একসাথে খিঁচুনি হচ্ছে। এই ঘটনার কারণে কোনো না কোনোভাবে গ্রামের সব মহিলারাই বিশ্বাস করতে শুরু করে যে রিকাই আসল শয়তান এবং সব মহিলারা মশাল এবং অন্যান্য জিনিস নিয়ে রিকাকে মারতে যায়। মহিলারা রিকাকে তার বাড়ি থেকে টেনে বের করে লাঠি দিয়ে মারধর করতে থাকে। এই দৃশ্যগুলোর সময় আমাদেরকে নূরের গল্প দেখানো হয়, যা এখন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি। নূর মূলত স্মৃতি, ইডা এবং তাদের বন্ধুদের গ্রুপের একজন সদস্য ছিল এবং নূর একজন সিঙ্গেল মাদার ছিল। এখানে বলা হয় নূরের সম্পর্ক স্মৃতি, ইডা, টুটি, টেরি এবং অ্যানার স্বামীদের সাথে ছিল, যার ফলে তাদের স্বামীরা তাদের ছেড়ে দেয়। এখানে আমার মতে এই পরিস্থিতিতে স্বামীদের দোষারোপ করা উচিত, কারণ তারা তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করেছিল। কিন্তু এখানে সবাই নূরকে দোষারোপ করে। তারা বলে যে নূর সবার স্বামীকে চুরি করে তাদের ঘর ভেঙে দিয়েছে। এরপর গ্রামের মহিলারা নূরকে টেনে নিয়ে গিয়ে অনেক মারধর করে। তারপর তার শরীরে কাঁটাতারের সাথে ঘষে দেয়, যার ফলে নূরের চোখ, পেট এবং পায়ে কাঁটাতারের কাঁটা লাগে। এই নির্দয়তার মধ্যে ইডা, স্মৃতি এবং তার বন্ধুরা সবচেয়ে এগিয়ে ছিল এবং শেষে নূর নির্মমভাবে মারা যায়। তাই এখন নূরের আত্মা সবার থেকে প্রতিশোধ নিচ্ছে, ঠিক যেমন তাকে মারা হয়েছিল, অর্থাৎ সে কাঁটাতারের সাথে তাদের মেরে ফেলছে, ঠিক যেসব জায়গায় যেখানে তাকে আঘাত করা হয়েছিল। রিকা যে নূরের মেয়ে ছিল, তার এসবের মধ্যে কোনো হাত ছিল না। রিকা সব জানতো, কারণ তার চোখের সামনেই তো তার মা নূর মারা গিয়েছিল। সিনেমার প্রথম দৃশ্যে যে মৃতদেহটি স্মৃতি এবং লীলা ধুয়ে দিচ্ছিল, সেটি ছিল নূরের মৃতদেহ। বর্তমানে দৃশ্যটি ছিল এমন যে লীলার কারণে কোথাও না কোথাও গ্রামের মহিলারা আবার একই কাজ করছিল, অর্থাৎ তারা রিকাকে এই বলে নির্মমভাবে মারছিল যে রিকাই গ্রামের মহিলাদের হত্যা করছে। রিকা তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমরা ইতিমধ্যে আমার মাকে মেরে ফেলেছ, তারপর সে পাপের শাস্তি পেতে থাকলে তার দোষ আমার উপর চাপিয়ে আমাকেও মারছ। কিন্তু গ্রামের মহিলারা তার কোনো কথাই শুনতে চায়নি। তারা রিকাকে লাঠি এবং রড দিয়ে মারতে থাকে। লীলা পিছন থেকে সব কিছু দেখছিল। এই সময় লীলা অনুভব করে যে তার মা স্মৃতির আত্মা তাকে বলছে যে এটি থামাও, কারণ এটা ভুল। লীলা তখন অবশেষে বুঝতে পারে যে রিকা মারা গেলে এই অভিশাপ কখনোই শেষ হবে না। এমন অবস্থায় লীলা তৎক্ষণাৎ রিকাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মহিলারা তো লাঠি চালিয়ে যাচ্ছিল, এজন্য লীলাও মার খেতে শুরু করে। এরই মধ্যে লীলাকে বাঁচাতে আরিফও ঝাঁপিয়ে পড়ে। আরিফের মাথায় আঘাত লাগে। এই সময় সব মহিলারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিল এবং যে আসছে তাকেই মারছিল। অবশেষে তারা থেমে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ মাথায় আঘাতের কারণে আরিফ মারা যায়। আর শুধু আরিফই নয়, রিকাও সেখানে মারা যায়। এরপর লীলা এখানে বসে কাঁদছিল এবং চিৎকার করছিল, আর গ্রামের মহিলারা চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়।
কিন্তু এই সিনেমাটিতে আরও কিছু দৃশ্য দেখানো হয়। দৃশ্যে আমরা দেখি যে লীলা সেই ঘটনার পর মিস মুন্নি নামক একজন মহিলার মৃতদেহ ধুচ্ছে। লীলা তখন সেই মৃতদেহের মুখ থেকে একটি পিন খুঁজে পায়। এই পিন কি হতে পারে তা আমরা এখনই জানতে পারবো। যেমন নূরের মিথ্যাচারের জন্য নূরকে গ্রামের মহিলারা মেরে ফেলছিল, আবার সেই নূরের আত্মাই ওই মহিলাদের নির্মমভাবে মেরে ফেলে। তেমনইভাবে আমাদের মনে প্রশ্ন থেকে যায় যে তাহলে কি রিকার আত্মাও প্রতিশোধ নিতে আসবে? এটা বেশ সম্ভব, কারণ মুন্নির মুখ থেকে যে পিন বেরিয়েছিল তা হয়তো এমন একটা উপায় হতে পারে যার মাধ্যমে রিকা মহিলাদের মারতে পারে। হয়তোবা রিকাকে রড এবং কাঠ দিয়ে পিটানো হয়েছিল, তাই সম্ভবত তার মুখে পিনগুলো ঢুকে গিয়েছিল এবং সে একই স্টাইলে প্রতিশোধ নিচ্ছে। এখন আপনি হয়তো বলবেন লীলার থেকেও তো প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু লীলার থেকে হয়তো প্রতিশোধ নিচ্ছে না, কারণ শেষ পর্যন্ত লীলা তাকে বাঁচাতেই এসেছিল এবং লীলা ইতিমধ্যেই তার ভাইকে হারিয়েছে, যার মানে লীলা ইতিমধ্যেই তার পাপের জন্য অনুতপ্ত। এখন সম্ভবত রিকা ফিরে আসবে না, কারণ শেষে গ্রামের মহিলারা বুঝতে পেরেছিল যে তারা ভুল করেছে। এই কারণে হয়তো নূর এবং রিকাও শান্তি পেয়েছে। কিন্তু আমি অত্যন্ত সন্দেহ করেছি যে গ্রামের মহিলারা কি কিছু বুঝবে? তারা আবার কি গুজব করবে এবং কখনো কি কোনো নিরাপরাধকে পিটিয়ে মারবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।